গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত ক্লাসে কিন্তু আমরা এশিয়া মহাদেশের নদ নদী সম্পর্কে জেনেছিলাম, তাই তো? এবং তার আগে আমরা ভূপ্রকৃতি, এশিয়া মহাদেশের অবস্থান, তার সীমানা, কতগুলি দেশ রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই এশিয়া মহাদেশেরই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, কেউ বলো তো আমাকে যে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড। ইয়াংসি নদী হলো এশিয়ার দীর্ঘতম নদী, তাই তো? এর দৈর্ঘ্য কত জানো? 5,530 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে ইয়াংসি নদী। এই ইয়াংসি নদী কুমেনলুম পর্বত থেকে উৎপত্তি লাভ করেছিল এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে চীন সাগরে পতিত হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো পূর্ব বাহিনী কয়েকটি নদীর নাম। ভেরি গুড। ইয়াংসি, সিকিয়াং, আমুর, হোয়াংহো এই নদীগুলো হচ্ছে এশিয়ার পূর্ব বাহিনী নদী। অর্থাৎ উৎপন্ন হওয়ার লাভের পর এই নদীগুলো কিন্তু ভূমির ঢাল অনুসরণ করে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, তাই তো? আচ্ছা, এবারে বলো আমাকে কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়? ভেরি গুড, খুব ভালো বলেছো যে ইয়াংসি নদীকেই কিন্তু স্বর্ণরেণুর নদী বলা হয়, তাই তো? আরো একটা নদী রয়েছে যাকে বলা হয় পিত নদী। মনে পড়ছে কোন নদীকে পিত নদী বলা হয়? বলো তো। হুয়াংহো নদীকে কিন্তু বলা হয় পিত নদী। ইয়াংসি নদী হচ্ছে স্বর্ণরেণুর নদী, আর হুয়াংহো নদী হলো কিন্তু পিত নদী। আচ্ছা, এবার আমাকে বলো এশিয়ার যে মধ্যভাগে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে অসংখ্য নদীর সৃষ্টি হয়েছে। নদীর সৃষ্টি হওয়ার পর কয়েকটি উত্তর বাহিনী নদীর নাম বলো। উত্তর দিকে যে নদীগুলো বয়ে গেছে। ভেরি গুড। ওব নদী আর লেনা নদী আর ইনিশি নদী, এই তিনটি কিন্তু উত্তর বাহিনী নদী এবং এই তিনটি কিন্তু সব থেকে বেশি উল্লেখযোগ্য এই নদী। আচ্ছা, এবারে তাহলে দক্ষিণ বাহিনী বলো। এই পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হওয়ার পর দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে কয়েকটি নদীর নাম। গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, মেকং নদী, ইরাবতী নদী। এছাড়া এশিয়া মহাদেশের পশ্চিম দিকে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে, সেগুলো কিন্তু দক্ষিণ বাহিনী নদী। সে নদীর নাম কি? টাইগ্রিস নদী আর ইউফ্রেটিস নদী। যেখানে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, সেই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী কিন্তু হলো দক্ষিণ বাহিনী নদী। আচ্ছা, এবারে আমি তোমাদের একটু আগে বললাম না যে উত্তর বাহিনী নদীগুলি কি কি? বলতো এই উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়শই বন্যা হয় কেন? কারণ এই উত্তর বাহিনী নদীগুলো কিন্তু মোহনা যেখানে অঞ্চলে অবস্থান করছে সেখানে কিন্তু উচ্চ অক্ষাংশ, অর্থাৎ বছরে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এবং শীতকালটা ঠিক চলে গেলে হেমন্ত বা বসন্তকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় ফলে মোহনায় বরফ জমে থাকে। এই বর্ষার অতিরিক্ত জলের জন্য কিন্তু দুকুল ছাপিয়ে নদীতে বন্যা লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে স্টুডেন্ট তোমরা মোটামুটি এশিয়া মহাদেশের নদ নদী সম্পর্কে বিস্তারিত জেনেছো, তাই তো? আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো কিন্তু এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো, আমাদের এই এশিয়া মহাদেশ কিন্তু স্টুডেন্ট সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থান করছে। হ্যাঁ, এবং এই এশিয়া মহাদেশের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তার এত বেশি যে পৃথিবীর প্রায় সমস্ত ধরনের জলবায়ু কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশে লক্ষ্য করা যায়। তাহলে আমরা সকলেই জানি যে এশিয়া মহাদেশ সমস্ত মহাদেশের থেকে আয়তনে সব থেকে বড় এবং জনসংখ্যার দিক থেকেও কিন্তু সব থেকে বড় মহাদেশ এই এশিয়া মহাদেশ। এবং এত আয়তনে বড় হওয়ার কারণে এর উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে কিন্তু নানা ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে সেই স্থানের কিন্তু স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে, তাই তো? আচ্ছা বলো তো, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?
ভেরি গুড, খুব ভালো বললে যে যে উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়াই একা একা জন্মগ্রহণ করে বা বেড়ে ওঠে তাকে আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। আর জলবায়ু কাকে বলে? কোনো একটা স্থানের বা কোনো একটা অঞ্চলের গড় 30 বছরের বা 35 বছরের যে আবহাওয়া তাকে আমরা কি বলবো? জলবায়ু। আর এই জলবায়ুর উপরে নির্ভর করেই কিন্তু স্টুডেন্ট স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়। যেমন ধরো যেখানে বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মাতে পারে? ভেরি গুড, চিরসবুজ অরণ্য, তাই না? আবার যেখানে বৃষ্টিপাত একদম হচ্ছে না বা খুবই কম হচ্ছে সেখানে জন্মাতে পারে কিন্তু কাঁটা জাতীয় উদ্ভিদ। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাই না? স্বাভাবিক উদ্ভিদের চরিত্রও কিন্তু আবার জলবায়ুকে কোনো কোনো সময় নিয়ন্ত্রণ করে, তাই তো? তাহলে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ কিন্তু এশিয়া মহাদেশের একটা অন্যতম বৈচিত্র্য। কারণ এখানে সমস্ত রকমের যে জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ এই মহাদেশে লক্ষ্য করা যায়। আর তোমরা কিন্তু স্টুডেন্ট আগে পড়েছিলে যে এশিয়া মহাদেশ পর্বত, পাহাড়, বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, নদী এতটা বৈচিত্র্যপূর্ণ কিন্তু অন্য কোনো মহাদেশে লক্ষ্য করা যায় না, তাই না? তাই এশিয়া মহাদেশকে কিন্তু বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। কি মনে আছে তো? আচ্ছা, এবার আমরা দেখব এই যে এশিয়া মহাদেশের জলবায়ু, এই জলবায়ু কিন্তু কিছু কিছু কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ জলবায়ুকে নিয়ন্ত্রণ করা হয়। সেই জলবায়ুর নিয়ন্ত্রক সমূহগুলি কি কি সেইগুলো আমরা একটু জেনে নেব। দেখো, এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক বৈচিত্র্যের কারণ। এশিয়া মহাদেশের মতো জলবায়ু এত বৈচিত্র্য পৃথিবীর আর কোনো মহাদেশে নেই। এশিয়া মহাদেশের জলবায়ুর এই বৈচিত্র্যের মূলে যেসব কারণগুলো রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথমে রয়েছে অক্ষাংশগত অবস্থান বা অক্ষাংশগত বা অক্ষাংশের প্রভাব। দেখো স্টুডেন্ট, এশিয়া মহাদেশ কিন্তু 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 78 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থান করছে, তাই তো? এই অক্ষাংশগত ভিন্নতার কারণে কিন্তু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের কি হতে পারে? পরিবর্তন হতে পারে। দেখো, অক্ষাংশগত অবস্থানের পরিবর্তনের ফলেই এশিয়া মহাদেশের মধ্যভাগে নাতিশীতোষ্ণ অঞ্চল, তারপরে উত্তরাংশে কিন্তু খুব ঠান্ডা হিমমণ্ডল বলতে পারি আমরা, আবার দক্ষিণ অংশে কিন্তু গ্রীষ্মমণ্ডলও লক্ষ্য করা যায়, অর্থাৎ গ্রীষ্মকালও বেশি বা গরম বেশি কিন্তু লক্ষ্য করা যায়। আর এগুলোর কারণটা হচ্ছে কিন্তু অক্ষাংশের প্রভাব। দেখো, আমরা যখন ভূপ্রকৃতি পড়েছিলাম তখন জেনেছিলাম এই মাঝখান অংশটা কি পার্বত্য অঞ্চল না? আর উপর দিকের অংশটা কিন্তু হলো হিমমণ্ডল, এখানে প্রায়শই বরফ পড়ে। আবার দক্ষিণ দিকে যে অংশ রয়েছে আমাদের ভারতবর্ষ, তারপরে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এগুলোই কিন্তু গ্রীষ্মকালটা বেশি স্থায়ী, তাই না? আচ্ছা, এটা গেল 1 নম্বর। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে ভূপ্রকৃতির প্রভাব। ভূপ্রকৃতিগত দিক থেকে দেখতে গেলে এশিয়া মহাদেশের মতো মধ্যভাগে এত পাহাড় পর্বত কিন্তু অন্য কোনো মহাদেশে লক্ষ্য করা যায় না। আর এই যে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য এই ভূপ্রকৃতি কিন্তু উপরেই নির্ভর করে। কারণ আমরা দেখেছি যে এশিয়া মহাদেশের মধ্যভাগে কিন্তু উঁচু পার্বত্য অঞ্চল ও প্রচুর পর্বতের সৃষ্টি হয়েছে এবং অনেক নদ নদী কিন্তু ভূমির ঢাল অনুসরণ করে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। ফলে দেখো, এই উঁচু মধ্যভাগের উঁচু অংশে ভূপ্রকৃতি কি কেমন? উঁচু না? বরফের বেশিরভাগ বছরের বেশিরভাগ সময় কিন্তু এখানে বরফ পড়ে। ফলে ভূপ্রকৃতি এখানে কিন্তু অন্যরকম, তাই তো? আবার দক্ষিণ দিকে কিন্তু সমতল ভূমি লক্ষ্য করা যায়, যেখানে চাষবাস ভালো হয়, ফসল উৎপন্ন ভালো হয় এবং পৃথিবীর বেশিরভাগ জনসংখ্যা কিন্তু এই সমতল ভূমিভাগেই গড়ে উঠেছে। তাহলে ভূপ্রকৃতির প্রভাবেও কিন্তু জলবায়ু নিয়ন্ত্রিত হয়। 3, বায়ু প্রবাহের প্রভাব বা বায়ু প্রবাহের অবস্থা। দেখো, আমরা কিন্তু জানি স্টুডেন্ট, আমাদের এই এশিয়া মহাদেশে শীতকালে একদিক দিয়ে হাওয়া বয়, আবার গ্রীষ্মকালে অন্য দিক দিয়ে হাওয়া বয়। সম্পূর্ণ বিপরীতমুখী দুই রকম বায়ু কিন্তু এখানে প্রভাবিত হয়। আমরা দেখেছি যে শীতকালে আহ, এরকম উত্তর দিক থেকে এবং পূর্ব দিক থেকে এক প্রকার বায়ু কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, তাই তো?
তাহলে এই যে বায়ু এটা কিন্তু হচ্ছে শীতল বায়ু, তখন আমাদের শীতকাল পড়ে। আবার যখন আমরা গ্রীষ্মকাল দেখি, গ্রীষ্মকালে কিন্তু বায়ু আবার এরকম সমুদ্রের দিক থেকে কিন্তু, অর্থাৎ পশ্চিম দক্ষিণ দিক থেকে কিন্তু স্থলভাগের দিকে যায়। ফলে এই যে বিপরীতমুখী বায়ুর প্রভাবের ফলে কিন্তু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখো সমুদ্র থেকে দূরত্ব। আমরা জানি আমাদের যে এশিয়া মহাদেশের দক্ষিণ অংশ এবং পূর্বাংশ কিছুটা অংশ কিন্তু সমুদ্র রয়েছে, মধ্যভাগে সমুদ্র নেই। এবং মধ্যভাগে সমুদ্র না থাকায় সমুদ্রের যে আবহাওয়াটা, সমুদ্র পাশে আবহাওয়া কেমন থাকে? সমভাবাপন্ন না, খুব শীত না আবার খুব গরম না, ঠান্ডা হাওয়া বয়স বেশিরভাগ সময়, তাই তো? এই সমুদ্রের বায়ু কিন্তু এই মধ্যভাগে পৌঁছতে পারে না, ফলে সেখানকার জলবায়ু কিন্তু অন্যরকম। এরপরে দেখো নাম্বার 5, সমুদ্র স্রোতের প্রভাব। এশিয়া মহাদেশের পূর্ব দিকে কিন্তু রয়েছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগর। এইসব সমুদ্রে কিন্তু নানাবিধ সমুদ্র স্রোত উৎপন্নের কারণে এর যে পাশাপাশি উপকূলবর্তী অঞ্চল, সেই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আবহাওয়াটা সমভাবাপন্ন, অর্থাৎ আরামদায়ক। ঠিক আছে। 6 নম্বর কি? সমুদ্র থেকে উচ্চতার প্রভাব। আমরা স্টুডেন্ট দেখেছি বা জেনেছি যে ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র থেকে যতটা আমরা ভূপৃষ্ঠ উপরের দিকে উঠবো, তাপমাত্রা তত কি কমে যাবে না? আমাদের কলকাতায় একরকম তাপমাত্রা, আবার ঠিক একই সময়ে দার্জিলিং এ দেখবে তাপমাত্রাটা অনেকটাই কম। কেন বলতো? এর কারণ হচ্ছে সমুদ্র থেকে এর উচ্চতাটা কিন্তু অনেকটাই বেশি। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ে কত মিটার সেন্টিগ্রেড, কত উচ্চতায়? প্রতি 1000 মিটার উচ্চতায় কিন্তু 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা বাড়ে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এশিয়া মহাদেশের এই যে জলবায়ু এবং বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য মহাদেশের তুলনায় সব থেকে বেশি রয়েছে এই মহাদেশে। তার অন্যতম কারণগুলো কিন্তু এই 6টা কারণ। তার মধ্যে অক্ষাংশগত অবস্থান রয়েছে, ভূপ্রকৃতির প্রভাব রয়েছে, বায়ু প্রবাহের প্রভাব রয়েছে, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে, আবার সমুদ্র থেকে উচ্চতাটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের। দেখো মধ্যভাগে বেশিরভাগ পার্বত্য অঞ্চল বা পর্বতমালা সৃষ্টি হয়েছে, ফলে সেখানে কিন্তু সমুদ্রের প্রভাব তেমন ভাবে পড়ে না, তাই তো? তাহলে সেখানকার আবহাওয়া কিন্তু আবার বা জলবায়ু কিন্তু অন্যরকম, আবার সমুদ্রের ধারের জলবায়ু কিন্তু অন্যরকম। এবার আমরা জানবো এশিয়া মহাদেশের বিভিন্ন রকম যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে। জলবায়ুর পার্থক্য অনুসারে এশিয়া মহাদেশকে কিন্তু 11টি জলবায়ু অঞ্চলে ভাগ করা গেছে। তাহলে তোমরা আগেই জেনেছো যে আয়তনে বিশাল বড় এই মহাদেশ এশিয়া মহাদেশ, পৃথিবীর সমস্ত রকমের জলবায়ু অঞ্চল রয়েছে, সবগুলোই কিন্তু এই এশিয়া মহাদেশে লক্ষ্য করা যায়, তাই তো? দেখো প্রথম রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এশিয়া মহাদেশের এই যে অঞ্চলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এরপরে রয়েছে দেখো 2 নম্বর মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চল ভারত সহ শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার যে অংশগুলো, সেগুলো হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এরপরে রয়েছে দেখো ক্রান্তীয় মরুভূমি অঞ্চল বা উষ্ণ মরুভূমি অঞ্চল। এই উষ্ণ মরুভূমি অঞ্চল হলো যে স্টুডেন্ট এই অঞ্চলগুলো, ভারতের থর মরুভূমি রয়েছে, আরবের যে মরুভূমি সেগুলো রয়েছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা তোমরা বলো তো যে এশিয়া মহাদেশের কোন দিকে ভূমধ্যসাগর অবস্থান করছে? ভেরি গুড। এশিয়া মহাদেশের পশ্চিম দিকে কিন্তু ভূমধ্যসাগর অবস্থান করছে, ফলে এই ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোই কিন্তু হলো ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু, এই অংশগুলো। আচ্ছা, এরপরে রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল। 6 নম্বর রয়েছে নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চল। চৈনিক জলবায়ু অঞ্চল খুব ইম্পর্টেন্ট। চৈনিক জলবায়ু অঞ্চল হচ্ছে স্টুডেন্ট এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো চৈনিক জলবায়ু অঞ্চল। এরপরে রয়েছে মাঞ্চুরিয়ান জলবায়ু অঞ্চল। চৈনিক জলবায়ুর ঠিক পাশের যে অঞ্চলটা, সেটা কিন্তু হলো এই অংশটা, মাঞ্চুরিয়ান জলবায়ু অঞ্চল।
এরপরে রয়েছে তৈগা জলবায়ু অঞ্চল। তৈগা জলবায়ু অঞ্চলের অপর নাম হচ্ছে সাইবেরিয়া জলবায়ু অঞ্চল। এই যে হলুদ অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা হলো কিন্তু তৈগা জলবায়ু অঞ্চল। এরপরে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। একেবারে এশিয়া মহাদেশের উত্তর অংশে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এরপরে 11 নম্বর রয়েছে পার্বত্য জলবায়ু অঞ্চল। অর্থাৎ মহাদেশের মধ্যভাগে যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেই পার্বত্য অঞ্চলে যে জলবায়ুটি বিরাজ করে তাকে আমরা বলবো পার্বত্য জলবায়ু অঞ্চল। স্টুডেন্ট, এখানে আমরা কয়েকটি জলবায়ু অঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যে জলবায়ু অঞ্চলগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেই 6টা জলবায়ু অঞ্চল সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আসবো নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। 1 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো স্টুডেন্ট, নিরক্ষরেখার যে উভয় দিক রয়েছে, যে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে অক্ষাংশের মধ্যে কিন্তু অবস্থিত সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে তুমি বলতে পারবে যে এশিয়া মহাদেশের কোন কোন অঞ্চলে বা কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায়? কি বলবে? যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার কিছুটা অংশও কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এবারে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যটা হলো যে সারা বছর ধরে এখানে অত্যাধিক উত্তাপের ফলে বৃষ্টিপাত কিন্তু হয়। অতিরিক্ত আর্দ্রতা, বার্ষিক তাপমাত্রা স্বল্প ব্যবধান হলো এই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আমরা সকলেই জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয় এবং বছরের বেশিরভাগ সময় কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। তাই তো? বছরে 365 দিনের মধ্যে প্রায় 250-300 দিন কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। 2 নম্বর দেখো, এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় 30°C এবং শীতকালীন যে তাপমাত্রা সেটা 27°C। তাহলে তোমরা বুঝতে পারছো যে গ্রীষ্মকাল এবং শীতকালের যে পার্থক্য সেটা কিন্তু খুবই সামান্য। মাত্র 3°C এর কিন্তু তাপমাত্রার পার্থক্য গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, এই অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রোজ বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি সহ তুমুল বৃষ্টিপাত হয়। একে কিন্তু বলা হয় 4 o'clock রেন। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলের দিকে কিন্তু প্রতিদিনই 3টে-4টের সময় বৃষ্টি তো হবেই, তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎও কিন্তু পড়বে। তাই একে বলা হয় 4 o'clock রেন। তোমাদের যদি বলে 4 o'clock রেন বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন অঞ্চলে লক্ষ্য করা যায়, তোমরা কি বলবে? যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু এই 4 o'clock লক্ষ্য করা যায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ স্টুডেন্ট এখানে অনেকটাই বেশি, প্রায় 250 থেকে 300 সেমি কিন্তু বৃষ্টিপাত এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে হয়ে থাকে। একটু আগেই আমি তোমাদের বললাম যে বৃষ্টিপাত কিন্তু এখানে 365 দিনের মধ্যে প্রায় 200 আর 250 থেকে প্রায় 300 দিনে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে হয়ে থাকে। আর এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই বৃষ্টিপাতের উপর ভিত্তি করে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় তাকে নিরক্ষীয় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। সেই স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা একটু এবার দেখব। দেখো, এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ সারা বছর ধরে অত্যাধিক উত্তাপ ও প্রচুর বৃষ্টিপাতের জন্য এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে বড় বড় গাছের গভীর চিরহরিৎ নিরক্ষীয় অরণ্যের সৃষ্টি হয়েছে। তাহলে কি জানলে তোমরা? এখানে কিন্তু গভীর অরণ্য, হ্যাঁ, এই গভীর অরণ্যের তলায় কিন্তু প্রায় সময় স্যাঁত স্যাঁত করে, কারণ বেশিরভাগ সময় বৃষ্টিপাত হচ্ছে। তাহলে আর গাছপালা এত গভীর হয় যে সূর্যের আলো কিন্তু নিচে ঠিকভাবে পৌঁছাতে পারে না, ফলে নিচটা কিন্তু বেশিরভাগ সময় স্যাঁতস্যাঁত হয়। এবং বড় বড় গাছের চিরহরিৎ অরণ্য, অর্থাৎ সারা বছরই কিন্তু গাছের পাতা সবুজ থাকে, তাকেই আমরা চিরহরিৎ অরণ্য বলি। তাই তো? এইসব অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলি দুভাগে ভাগ করা যায়। এক কি? নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি, আর 2 গুল্ম, লতা ও ঝোপ জাতীয় উদ্ভিদ। এই যে ঝোপ জাতীয় উদ্ভিদ তোমাদের আমি বললাম, এই ঝোপ জাতীয় গুল্ম লতা কিন্তু গাছগুলোর তলায় নিচে হয়। দেখো, তোমরা ছবি দেখলে বুঝতে পারবে, বড় বড় গাছের তলায় দেখো ঝোপঝাড় সৃষ্টি হয়েছে, তাই না? এই ঝোপঝাড় কিন্তু প্রায় সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্যই সৃষ্টি হয়। আচ্ছা, কি কি উদ্ভিদ জন্মায়? এখানে মেহগিনি,
এবনি, রোজউড, পাম প্রভৃতি মূল্যবান যে বনজ সম্পদ, সে বনজ সম্পদ কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এরপরে আমরা স্টুডেন্ট দেখব 2 নম্বর মৌসুমী জলবায়ু অঞ্চল। প্রথমে দেখব মৌসুমী জলবায়ু অঞ্চলে অন্তর্গত দেশগুলি কোনটা। ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, পশ্চিম ফিলিপাইনে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। আর এই মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখে নেব। দেখো, উষ্ণ গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে কিন্তু 32°C। তাই গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 32°C এবং শীতকালীন যে গড় তাপমাত্রা সেটা কিন্তু হলো 15°C। গ্রীষ্মকাল এখানে আর্দ্র থাকে এবং শীতকাল কিন্তু এখানে শুষ্ক থাকে। অর্থাৎ শীতকালে কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম। প্রধানত গ্রীষ্মকালীন বৃষ্টিপাত এই অঞ্চলে লক্ষ্য করা যায়। 3 নম্বর পয়েন্ট দেখো, প্রধানত গ্রীষ্মকালীন বৃষ্টিপাত এই মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। স্থান বিশেষে 100 থেকে 250 সেন্টিমিটার কিন্তু বৃষ্টিপাত এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এর পরে পয়েন্ট 4 নম্বর দেখো, শীত ও গ্রীষ্ম সম্পূর্ণ বিপরীত দিক থেকে বায়ু প্রবাহ প্রভাবিত হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলে এটি কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা জানি যে শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসে এবং গ্রীষ্মকালে সমুদ্রের দিক থেকে কিন্তু যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে সমুদ্র স্রোত কিন্তু বা গরমের যে হাওয়াটা সেটা কিন্তু স্থলভাগে প্রভাবিত হয়। শীতকালে আসছে এবং গ্রীষ্মকালে যাচ্ছে, দুটি কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী বায়ু প্রবাহ এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। আর এটিই কিন্তু এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমাকে বলো যে মৌসুমী জলবায়ু অঞ্চল কোন কোন এশিয়ার কোন কোন দেশে লক্ষ্য করা যায়। ভেরি গুড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন্স এইসব অঞ্চলে কিন্তু মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এবারে দেখো এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ, এই জলবায়ুর উপর ভিত্তি করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ সৃষ্টি হবে। দেখো এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে বিশেষত মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতীয় যে উপমহাদেশ সেই উপমহাদেশে স্থান বিশেষে বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী কিন্তু এখানে উদ্ভিদের সৃষ্টি হয়। কেন বৃষ্টিপাতের তারতম্য বললাম, কারণ এই মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন কোন স্থানে বৃষ্টিপাত খুব বেশি হয়, আবার কোন কোন স্থানে বৃষ্টিপাত কিন্তু আবার মাঝারি হয়, তাই তো। যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে রোজউড, মেহগিনি, লোহা কাঠ, দেবদারু, বাঁশ প্রভৃতি যে চিরহরিৎ গাছের অরণ্য সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। আবার যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে কি হয়, সেগুন, শাল, শিমুল, মহুয়া, বট, আম, জাম, কাঁঠাল, পলাশ, অশ্বত্থ এই সমস্ত যে গাছ এইগুলো হচ্ছে কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। আমি তোমাদের যে গাছগুলোর নাম বললাম যেমন আহ, আম, জাম, কাঁঠাল, পলাশ, সেগুন এগুলো কিন্তু এক প্রকার বৃক্ষ। তোমরা বলতে পারবে কি বৃক্ষ? বছরের নির্দিষ্ট সময় কিন্তু এরা পাতা জড়িয়ে ফলে। এবারে বলো এরা কি বৃক্ষ? ভেরি গুড, পর্ণমোচী বৃক্ষ, তাই না? তাহলে পর্ণমোচী বৃক্ষ কাকে বলবো? যে উদ্ভিদ বছরের নির্দিষ্ট একটা সময় বা বছরের নির্দিষ্ট একটা ঋতুতে তার পাতা ঝরিয়ে ফেলে তাকে আমরা বলবো পর্ণমোচী উদ্ভিদ। উদাহরণ আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ, পলাশ ইত্যাদি যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু হলো সবই মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান গাছ। দেখো তোমরা ছবিতে আম গাছের বাগান কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। আর এই আম কিন্তু সারা পৃথিবী বিখ্যাত। আমাদের পশ্চিমবঙ্গের কোথায় আম বিখ্যাত বলতো? সব থেকে ভালো সুগন্ধি এবং সব থেকে ভালো আম কোথায় উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে? ভেরি গুড, মালদা জেলাতে কিন্তু সব থেকে বেশি আম তৈরি হয়, আম গাছ রয়েছে। দেখো তোমরা রাস্তাঘাটে কিন্তু এরকম অনেক পুরনো এরকম পাতা দেখবে ঝরে পড়েছে, আবার শাখা পোশাকা কিন্তু নিচের দিকে ঝুলে রয়েছে, এরকম গাছ তোমরা লক্ষ্য করেছো? করেছো, এগুলোকে কি গাছ বলা হয় বলো তো? ভেরি গুড, বট গাছ বা অশ্বত্থ গাছ, তাই তো। এই বট গাছ অশ্বত্থ গাছ কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের একটি অন্যতম প্রধান উদ্ভিদ। আচ্ছা,
তিন নম্বরে রয়েছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল। দেখো, এশিয়া মহাদেশের মধ্য ও পূর্ব চীন, দক্ষিণ জাপান এবং কোরিয়াতে এই জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে ম্যাপের এই অংশটায় কিন্তু চীন দেশীয় জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই চীন দেশীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? এক নম্বর দেখো, এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বেশ গরম পড়ে এবং গড়ের তাপমাত্রা হচ্ছে 30°C, এবং শীতকালে মৃদু শীত গড়ে 4 ডিগ্রি থেকে 10°C বজায় থাকে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে চীন দেশীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা 30 ডিগ্রি গড়ে এবং শীতকালীন তাপমাত্রা গড়ে কিন্তু 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকছে। দু নম্বর, এই অঞ্চলটি আয়নবায়ুর গতিপথে অবস্থিত হওয়ায় সারা বছর ধরে কিন্তু এই চীন দেশীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হলেও মৌসুমী জলবায়ু অঞ্চলের মতো গ্রীষ্মকালে বৃষ্টিপাত বেশি হয়। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 100 সেমি। তাহলে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব যে আয়নবায়ু রয়েছে, সেই আয়নবায়ুর প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এর ফলে সারা বছর ধরে কিন্তু বৃষ্টিপাত বেশি হচ্ছে। তবে মৌসুমী বায়ুর মতো কিন্তু গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত একটু বেশিই হয় এবং এর গড় বার্ষিক যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা হলো 100 সেমি। তাহলে আমাকে বলো যে চীন দেশীয় জলবায়ু অঞ্চল কোন কোন দেশে লক্ষ্য করা যায়? মধ্য ও পূর্ব চীন, তারপরে দক্ষিণ জাপান এবং কোরিয়ার কিছু অংশে কিন্তু এই চীন দেশীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এবারে এই চীন দেশীয় জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেটা আমরা একটু দেখে নিই। কোরিয়া, দক্ষিণ জাপান, পূর্ব ও মধ্য চীন দেশীয় জলবায়ু অঞ্চলে মিশ্র উদ্ভিদের অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। মিশ্র উদ্ভিদ মানে এখানে কিন্তু যেমন চিরহরিত বৃক্ষ লক্ষ্য করা যায়, আবার তেমনি মৌসুমী জলবায়ু যে অঞ্চলের বৃক্ষ তেমন বৃক্ষ কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। তাই এই অঞ্চলে সমস্ত রকমের উদ্ভিদ জন্মায় বলে একে বলা হয় মিশ্র উদ্ভিদ। আচ্ছা, এই অঞ্চলের উষ্ণ এবং বেশি বৃষ্টিপাতযুক্ত আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে চিরসবুজ উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। তাহলে গ্রীষ্মকালে কিন্তু বর্ষা তুলনামূলক সারা বছরের তুলনায় একটু বেশি হয়, সেটা আমরা আগে জেনেছিলাম, তাই তো? ফলে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্যে এই অঞ্চলে কিন্তু আহ, বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ফলে চিরসবুজ বৃক্ষের অরণ্য কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। মূলত ওক, কর্পূর, ক্যামেলিয়া, মেখলিনিয়া, বাঁশ এবং তুঁত গাছ এখানকার মূল্যবান বনজ সম্পদ। তাহলে চীন দেশীয় জলবায়ু অঞ্চলে মূল্যবান বনজ সম্পদগুলি কি কি? ওক গাছ। দেখো, এই প্রথমে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো ওক গাছের ছবি, এবং পরে রয়েছে দেখো এটা হচ্ছে ক্যামেলিয়া গাছ। ঠিক আছে? এই ক্যামেলিয়া গাছের পাতা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, লাল, হলুদ, সবুজ, হুম, বিভিন্ন রকম খয়েরি, বিভিন্ন রকমের কিন্তু হয়ে থাকে এই ক্যামেলিয়া ফুলের বা ক্যামেলিয়া উদ্ভিদ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এশিয়া মহাদেশে যে একদম পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগর রয়েছে, সেই ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে যেমন তুরস্ক, লেবানন, সিরিয়া, ইসরায়েল এইসব অঞ্চলে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। দেখো তোমরা ছবিতে এই যে অংশটা এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগর রয়েছে, সেই ভূমধ্যসাগরের পাশাপাশি যে তুরস্ক, লেবানন, সিরিয়া, ইসরায়েল রয়েছে, সেই সব দেশেই কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল সরি লক্ষ্য করা যায়। দেখো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য কি জানো? শীতকালীন বৃষ্টিপাত সাধারণত 24 সেমি হয়ে থাকে, সেখান থেকে 75 সেমি পর্যন্ত হয়ে থাকে। তাহলে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো শীতকালীন বৃষ্টিপাত। অন্যান্য জলবায়ু অঞ্চলে শীতকালে কিন্তু তেমন বৃষ্টিপাত হয় না, এখানে কিন্তু শীতকালেই বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক থাকে এবং মৃদু জলবায়ু বা নাতিশীতোষ্ণ যে মৃদু জলবায়ু সেটা লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা থাকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস মতো। তাহলে আহ, ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, কি জানো? শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। তাহলে বলো যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কোন কোন দেশে লক্ষ্য করা যায়? ভেরি গুড।
তুরস্ক, লেবানন, সিরিয়া, ইসরায়েল, তাই তো? মোটামুটি এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্য মহাসাগরের যে অংশ রয়েছে তার তীরবর্তী অঞ্চলগুলোতেই এই জলবায়ু লক্ষ্য করা যায়। এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। দেখো এশিয়ার তুরস্ক, লেবানন, সিরিয়া এইসব যে দেশগুলোর নাম বললাম এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই, ইউক্যালিপটাস, নানান ধরনের লেবু, বিভিন্ন রকম যে দামি দামি ফল, সেই ফল কিন্তু বিশেষ করে কমলা লেবু ফল কিন্তু এই আহ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু স্টুডেন্ট পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। দেখো এখানে একটা ঝুড়ি দেখতে পেয়েছো ফলের। তোমাদের যদি প্রশ্ন করে যে পৃথিবীর ফলের ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়, তোমরা বলবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। কারণ এই অঞ্চলে কিন্তু সব থেকে বেশি যে মূল্যবান ফল যেমন আঙ্গুর, তারপরে জলপাই, কমলা লেবু, আহ, আপেল ইত্যাদি যে ফলগুলো সেগুলো কিন্তু এই জলবায়ু অঞ্চলে সব থেকে ভালো হয়। এছাড়া এই জলবায়ু অঞ্চলে লরেন্স, একাশিয়া প্রভৃতি চিরসবুজ গাছও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি কি জানলাম? জানলাম যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে, চীন দেশীয় জলবায়ু সম্পর্কে, আর জানলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে। এরপর 5 নম্বর হলো ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল। এশিয়া মহাদেশের আরব মরুভূমি এবং ভারত ও পাকিস্তানের যে থর মরুভূমি রয়েছে সেই মরুভূমি অঞ্চলে এই উষ্ণ মরু জলবায়ু অঞ্চল বা ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো ম্যাপে এই যে অংশটা আরব এবং ভারতের ও পাকিস্তানের যে থর মরুভূমি রয়েছে সেই অংশেই কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো দিনে প্রচন্ড উত্তাপ ও রাতে অস্বাভাবিক ঠান্ডা। দিনের বেলা কিন্তু প্রচন্ড গরম পড়ে, যেহেতু থর মরুভূমিতে বালির ভাগ বেশি, ফলে এখানে দিনের বেলা কিন্তু ভূমিভাগ প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়। আবার যখন সূর্যরশ্মি কমে যায় অর্থাৎ যখন সন্ধ্যা নামে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যায়। অর্থাৎ দিনের বেলা আর রাতের বেলা তাপমাত্রা কিন্তু যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। 2 নম্বর কি? দেখো গ্রীষ্মকালীন গড় উত্তাপ হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা মাঝে মাঝে কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু পৌঁছে যায়। এবং আহ, এই যে অঞ্চলে এই অঞ্চলে পৃথিবীর আহ, যে উষ্ণতম স্থান বা এশিয়ার যে উষ্ণতম স্থান, এই এশিয়া মহাদেশের যে উষ্ণতম স্থান সেই উষ্ণতম স্থান কিন্তু এখানে অবস্থিত। পাকিস্তানের জোকোবাদ বলে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সেই অঞ্চলটা এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান নামে পরিচিত। তাহলে তোমরা কি বলবে যে এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি? পাকিস্তানের জোকোবাবাদ। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর দেখো অতি সামান্য বৃষ্টিপাত কিন্তু এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। বছরে গড়ে 25 সেমির বৃষ্টিপাত হয়। এই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখানে কি কি উদ্ভিদ জন্মাতে পারবে? তোমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি রকম, তাই তো? সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মাবে? দেখো এশিয়ার ক্রান্তীয় মরুভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, এই যে অংশগুলোর নাম বললাম যে আরব মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি অঞ্চল, এই মরুভূমিগুলো অঞ্চলগুলিতে জলের অভাবে কিন্তু বড় বড় গাছপালা তেমন ভাবে দেখা যায় না। কি কি গাছ দেখা যায়? ফণি মনসা, ক্যাকটাস, একাসিয়া বা বাবলা, যে কাঁটাযুক্ত গাছ হয় সেই কাঁটাযুক্ত গাছ কিন্তু এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। দেখো সমস্ত কাঁটাযুক্ত গাছ কিন্তু এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। মরুভূমির অপেক্ষাকৃত আর্দ্র অঞ্চলে অর্থাৎ যেখানে হালকা একটু বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে কিন্তু বুনো খেজুর, তাল, বেরি প্রভৃতি উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে স্টুডেন্ট তোমরা আমাকে বলো যে ক্রান্তীয় মরু অঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? ভেরি গুড, কাঁটা জাতীয় বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু এইসব অঞ্চলে বেশি জন্মায়, তাই তো? আচ্ছা, এরপরে 6 নম্বর দেখো সাইবেরীয় জলবায়ু অঞ্চল বা তৈগা জলবায়ু অঞ্চল। এই তৈগা জলবায়ু অঞ্চলের অপর নাম কিন্তু হলো সাইবেরীয় জলবায়ু অঞ্চল। কোথায় লক্ষ্য করা যায়? উত্তর রাশিয়া এবং উত্তর সাইবেরিয়ার অঞ্চলে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ ম্যাপে তোমরা দেখো এই অংশটাতে কিন্তু এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি? সাইবেরিয়ার জলবায়ুর অঞ্চলের শীতকালে অতি শীতল ও দীর্ঘস্থায়ী থাকে। প্রায় 8 থেকে 9 মাস কিন্তু এখানে শীতটা বিরাজ করে।
এবং শীতকালে তাপমাত্রা কিন্তু এইসব অঞ্চলে হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ বরফ কিন্তু পড়া এইসব অঞ্চলে স্বাভাবিক ব্যাপার। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালেও এই অঞ্চলের তাপমাত্রা কখনো 15 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। যখন গ্রীষ্মকাল পড়ে সেই সময়ও কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। তাহলে বছরের বেশিরভাগ সময়ই কিন্তু এখানে ঠান্ডাটা বিরাজ করছে। মাত্র 2 থেকে 3 মাস এখানে গ্রীষ্মকাল লক্ষ্য করা যায়। আচ্ছা, এই অঞ্চলে তাহলে কি কি উদ্ভিদ জন্মাবে? দেখো, গাছগুলি শঙ্কু আকৃতির হবে, গাছের পাতাগুলি সূচালো হবে, কারণ এইসব অঞ্চলে কিন্তু বরফ পড়ে প্রায়শই, তাই না? পাইন, ফার, স্প্রুস, লার্চ, সিডার, উইলো প্রভৃতি এই সব জায়গায় প্রধান প্রধান উদ্ভিদ। রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কোনটি? তোমরা কি উত্তরে লিখবে যে তৈগা বনভূমি কিন্তু পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। তাহলে আমাকে বলো স্টুডেন্ট, সাইবেরীয় জলবায়ু কোন কোন অঞ্চলে বা কোন কোন দেশে লক্ষ্য করা যায়? উত্তর রাশিয়া, ভেরি গুড। আর উত্তর সাইবেরিয়া অঞ্চলে কিন্তু এই ধরনের জলবায়ু আমরা লক্ষ্য করি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর রয়েছে, এবং এটাই শেষ তোমাদের জলবায়ু অঞ্চল। আমরা 11টা জলবায়ু অঞ্চল সম্পর্কে জেনেছিলাম, তাই না? এশিয়া মহাদেশে মোট 11টি জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তার মধ্যে প্রধান যে 7টি জলবায়ু, সেই 7টি জলবায়ু সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। আচ্ছা, দেখো 7 নম্বর হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এশিয়া মহাদেশের একেবারে যে উত্তর অংশ, সেই উত্তরে যে সুমেরুবৃত্ত অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে এই ধরনের জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষ করে উত্তর রাশিয়ায় এই অংশ কিন্তু লক্ষ্য করা যায়। দেখো তোমরা ম্যাপে, এই যে অংশটা উপরের দিকে, এই অংশটাই কিন্তু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। অঞ্চলের বৈশিষ্ট্য কি? অত্যন্ত শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল। বছরের 9 থেকে 10 মাস কিন্তু এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, অর্থাৎ বরফের নিচে থাকে। স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। দেখো, গ্রীষ্মকাল পড়ছে সেটাও কিন্তু আবার শীতল, মাত্র 2 মাসের জন্য পড়ে, এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু বেশি হয় না। আমাদের এখানে যে শীত পড়ে স্টুডেন্ট, ধরো কলকাতা, সাউথ 24 পরগনা, এইসব অঞ্চলে যে শীত পড়ে, সেই সব অঞ্চলে শীতকালে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন কত হয়? 13, 14 বা 11, তার তো বেশ, তার তো নিচে নামে না, তাই না? কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালটা দেখো কত, গ্রীষ্মকালেই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু ওঠে না। ঠিক আছে? আচ্ছা, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদগুলি কি কি তাহলে? দেখো, তুন্দ্রা অঞ্চলে সারা বছর বরফে ঢাকা থাকে বলে এই অঞ্চলে মস, লাইকেন জাতীয় শৈবাল বা গুল্ম জাতীয় যে উদ্ভিদ, সেইগুলো জন্মায়। কিন্তু যে বড় বড় যে উদ্ভিদ, সেগুলো কিন্তু খুব একটা জন্মায় না এখানে। গ্রীষ্মকালে এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ বা প্রচুর ফুল কিন্তু এই অঞ্চলে ফোটে। দেখো নিচে একটা ফুল, এবং গায়ে দেখো বরফ লেগে রয়েছে, তাই না? সুন্দর সুন্দর ফুল কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, যে গ্রীষ্মকালটা পড়ে মাত্র 2 মাসের জন্য থাকে। এছাড়া বছরের বেশিরভাগ সময় তো পুরো অংশটাই বরফে ঢাকা থাকে, ফলে স্বাভাবিক উদ্ভিদ কি করে জন্মাবে? জন্মাতে পারে না। তাহলে এই গ্রীষ্মকালে কিন্তু কিছু ফুল ফোটে, যা কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং এগুলি এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে আমরা এশিয়া মহাদেশের কিন্তু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানলাম, তাই তো? আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত। এরপরে কিন্তু আমরা তোমাদের সাথে চীনের যে ইয়াংশি কিয়াং বা ইয়াংশি নদী অববাহিকা রয়েছে, সেই সম্পর্কে জানবো, এবং জাপানের যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে ক্লাস, তাহলে আজকে যেটুকু পড়লাম আমরা, সেখান থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেটা একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো স্টুডেন্ট, যে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বলে ফেলো, কি নাম? এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ। ঠিক আছে? 2 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম কি? বলে ফেলো। ভেরি গুড। তৈগা 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 সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কিন্তু
পৃথিবীর বৃহত্তম সরলদৈর্ঘ্য বক্ষের বনভূমি। এরপরে দেখো 3 নম্বর, এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলো কি কি? দেখো, বৈচিত্র্যের কারণ চেয়েছে, কিন্তু এটা কিন্তু বড় বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন নয়। দেখো, সেখানে অক্ষাংশগত অবস্থান হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, এছাড়া ভূপ্রকৃতির যে অবস্থান, সেই ভূপ্রকৃতির অবস্থানও কিন্তু হতে পারে। এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু বড় কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 4 নম্বর দেখো, এশিয়া মহাদেশের কোন কোন দেশে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়? ভারতবর্ষ, চীনের কিছুটা অংশ, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, তাই তো, শ্রীলঙ্কার কিছুটা অংশ কিন্তু এই এশিয়া মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এরপরে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সেখানে হয়তো বৃষ্টিপাত সব থেকে বেশি হয়, সারা বছরই বৃষ্টি হওয়ার ফলে সেখানে চিরসবুজ অরণ্যের উদ্ভিদ লক্ষ্য করা যায়। এদের মধ্যে মেহগিনি, রোজুট, আয়রন, তারপরে সেগুন, এইসব জাতীয় যে উদ্ভিদ, সেগুলো কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। নাম্বার 6, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি উদ্ভিদ লক্ষ্য করা যায়? দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সব থেকে বেশি জলপাই গাছ লক্ষ্য করা যায়। হুম, জলপাই খুব দামি একটি ফল। এছাড়া কমলা লেবু, তাই বিভিন্ন রকম যে দামি আঙ্গুর, বিভিন্ন দামি যে ফল, সেগুলো কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রধান প্রধান উদ্ভিদ। এই কারণে পৃথিবীর যে ফলের ঝুড়ি বলা হয় এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ইয়াংশি নদী অববাহিকা এবং জাপানের যে শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।